বর্তমান সময়ে এমন অজস্র ইউটিউবার রয়েছে যারা ইউটিউবের সঙ্গে লেগে থাকার জন্য নিজেদের পড়াশোনা ড্রপ আউট করে দিয়েছে। যেখানে ইউটিউবের নির্মাতারা নিজেদের পড়াশোনা ড্রপ আউট করেছে, সেখানে ইউটিউবারদের পড়াশোনা ড্রপ আউট করলে কি বা এসে যায়, তাই না? অথচ সেই ইউটিউব আবিষ্কারকদের যেন আজ খুঁজে পাওয়া যায় না। ইউটিউবের কোনো সিদ্ধান্ততে তারা হস্তক্ষেপ করতে পারে না। কি হয়েছিল তাদের সাথে? কেন তারা ইউটিউবকে গুগলের কাছে বিক্রি করে দিল? তারা সবাই আজ কোথায়? তারা কি মারা গেছে, নাকি তাদের গুম করে ফেলা হয়েছে? এই সকল প্রশ্নেরই উত্তর জানবো আজকের ভিডিওতে। তো চলুন জেনে নেওয়া যাক বিশ্বের সকল মানুষের মনে জেগে ওঠে এই সকল প্রশ্নের উত্তর। মূলত ইউটিউবকে প্রথমে একটি ডেটিং ওয়েবসাইট হিসেবে বানানো হয়েছিল। পরবর্তীতে ফাউন্ডাররা ভাবলেন যদি এখানে সব ধরনের ভিডিও আপলোড করা হয় তাহলে এটি বেশি লাভজনক হবে। ইউটিউবের সর্বপ্রথম ভিডিও 2005 সালে এপ্রিল আপলোড করা হয়। তারপরে সেপ্টেম্বরে কোনো ভিডিওতে মিলিয়ন ভিউজ হয়েছিল। এরপর 2006 সালের অক্টোবরে গুগল ইউটিউবকে কিনে নেয়। যে সময়টাতে ইউটিউবের কর্মচারী ছিল মাত্র 65 জন। তারপর 2012 সালে কোনো ভিডিওতে বিলিয়ন ভিউজের সাফল্য পায়। তো চলুন গল্পের শুরুতে যাওয়া যাক। সেই সময়টাতে স্টিভ চেন আমেরিকার ইলিনয় ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করতেন। পেপ্যালের ফাউন্ডার ম্যাক্স তখন ভালো কোনো কম্পিউটার ইঞ্জিনিয়ারের খোঁজে ছিলেন। তিনি স্টিভ চেনের ইন্টারভিউ নেন এবং তাকে কাজে নেওয়ার সিদ্ধান্ত নেন। স্টিভ চেনও সেখানে সুবিধা খুঁজে পেয়ে গ্র্যাজুয়েশন শেষ হওয়ার 6 মাস পরে ড্রপ আউট দিয়ে দেন এবং কোম্পানিতে জয়েন করেন। কিন্তু ইবে যখন পেপ্যালকে কিনে নেয় তখন পেপ্যালের মেইন 4 জন ইঞ্জিনিয়ারদের মধ্যে তিনি একজন। সে তার কলিগদের সাথে হওয়া অমানসিক অত্যাচার দেখে কোম্পানি ছাড়ার সিদ্ধান্ত নেন। চার্ড হালিও স্টিভ চেনের সময় কোম্পানিতে জয়েন করেন। চার্ড তার গ্র্যাজুয়েশন শেষ হওয়ার পর পেপ্যালে ইন্টারভিউর জন্য ক্যালিফোর্নিয়া আসলে সে কোম্পানির একটি লোগো বানিয়ে ফাউন্ডারদের এতটাই ইমপ্রেস করে দেয় যে ফাউন্ডাররা তাকে প্রথম ডিজাইনারদের পদে নিয়োগ দেয়। জাভেদ করিম ও স্টিভ এবং চ্যাডের 1 বছর পর পেপ্যালে জয়েন হন, আর এভাবে এই তিনজনের দেখা হয় একই অফিসের ওয়ার্কপ্লেসে বসে। মূলত ইবে যখন পেপ্যালকে কিনে নেয় তখন তাদের তিনজনের উপর চায়নাতে পেপ্যাল লঞ্চ করার প্রেশার আসে। চার্ড তখন পেপ্যাল ছেড়ে দিয়ে ডিজাইন কনসালটেন্টের কাজ শুরু করে। জাভেদও তার পড়াশোনা কন্টিনিউ করার সিদ্ধান্ত নেন, কিন্তু স্টিভ তখনও চায়নাতে পেপ্যাল লঞ্চ করার এই চ্যালেঞ্জিং প্রজেক্টের অংশ ছিল। তিনি চায়নাতে পেপ্যাল লঞ্চ করার এই চ্যালেঞ্জিং প্রজেক্ট সম্পূর্ণ করলেও কোম্পানি তার উপর মোটেও সন্তুষ্ট ছিলেন না। তাই তিনি এই কোম্পানি ছেড়ে দেন এবং নতুন স্টার্টআপ ফেসবুকে জয়েন করেন। তবে স্টিভ সবসময় নিজের একটি স্টার্টআপ চাইতেন, তাই তিনি জাভেদ ও চার্ডের সাথে যোগাযোগ করে বেশ কয়েকটি প্ল্যান তৈরি করেন। তারা প্রতিদিন দেখা করতেন নতুন নতুন আইডিয়া নিয়ে। সেই সময় একটি ডেটিং ওয়েবসাইট খুবই জনপ্রিয় হয়েছিল, যেখানে মানুষ তাদের ছবি আপলোড করতেন। সেই অ্যাপ ব্যবহার করার ফলে প্রতি মাসে তাদেরকে $6 করে খরচ করতে হতো। তারা তিনজন এই অ্যাপ থেকে খুবই ইমপ্রেস হয় এবং তারা এমন একটি অ্যাপস বানানোর চিন্তা ভাবনা করেন যেখানে ছবির পাশাপাশি ভিডিও আপলোড করা যাবে। আর তারপরেই তারা তিনজন ইউটিউব প্রতিষ্ঠা করেন। স্টিভ এবং জাভেদ কাজ করছেন ইঞ্জিনিয়ারিং এ আর চ্যাড কাজ করছেন ডিজাইনের উপর, তাই এই কাজটা তিনজনের জন্য অনেক কঠিন হয়ে পড়ে। জাভেদ তখনও স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্সে মাস্টার্স কমপ্লিট করছেন, তো তার পক্ষে কাজ আর পড়াশোনা দুইটা চালের জন্য অনেক কঠিন হয়ে পড়ে। স্টিভ ফেসবুক এমন সময় ছেড়ে দেন যখন তার কাছে আর কিছুই ছিল না। ইউটিউব চলবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। ইউটিউবের অফিস ছিল চ্যাড হালির গ্যারেজে। ওই সময় ভিডিও দেখা আর ভিডিও আপলোড করা দুটি অনেক খরচের ব্যাপার ছিল। ইন্টারনেট স্পিডও ছিল খুব কম। ওই সময় 20 MBর 50টা ভিডিও দেখতে 1 GB ব্যান্ড ইন্টারনেটের প্রয়োজন হতো। কয়েক ধরনের কোডে কাজ করতো, যেমন ভিডিও চুজ করা, ভিডিও প্লেয়ার চুজ করা, ভিডিও ডাউনলোড করা, তারপর ভিডিও দেখা। এসব কম্পিউটারে করা অনেক কঠিন ছিল এবং সেই সাথে সময় সাপেক্ষ। আর এই সমস্যার সমাধানে তারা বের করে ফ্ল্যাশ প্লেয়ার, যেখানে ডিরেক্টলি ব্রাউজারে ভিডিও দেখা যেত। আর এটিকে যখন ফ্রি করে দেওয়া হলো তখন 98% কম্পিউটার এটিকে ডাউনলোড করে নেয়। কিন্তু ইউটিউবে ভিডিও আপলোড অপশন অন করার আগেই গুগল লঞ্চ করে তাদের গুগল ভিডিও, যেখানে ইউজারদের কাছে অপশন ছিল ভিডিও আপলোড করার, এবং সেই সাথে তারা এটাও দেখতে পারতো তারা কোন ভিডিও দেখতে পারবে ফ্রিতে এবং কোন ভিডিও দেখতে তাদের টাকা লাগবে। আর তাই তারা তিনজন বাধ্য হয়ে ইউটিউব ভিডিও আপলোড অপশন লঞ্চ করে। কিন্তু তারপরে কেউ আর ইউটিউব ব্যবহার করছিল না। প্রমোশনের জন্য তারা তিনজন অনেক রাইটার অ্যাপ্রোচ করছিলেন, কিন্তু কোনো রাইটার তাদের রিপ্লাই পর্যন্ত দেয়নি। তারা চাচ্ছিল কোনো রাইটার তাদের ব্লগে ইউটিউব সম্পর্কে লিখুক, যাতে মানুষ জানতে পারে ইউটিউব নামে কোনো ওয়েবসাইট আছে। ইভেন তারা ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য $20 পর্যন্ত অফার করেন, কিন্তু তখনও কোনো মানুষ ইউটিউব ভিজিট করছিল না। কিন্তু জাভেদ এত সহজে হার মেনে নিতে চাইছিল না, তাই তিনি প্রথম me@the-Jew নামে ইউটিউবে ভিডিও আপলোড করেন। স্টিভ এবং চ্যাডের এই আইডিয়া ফালতু লাগলেও এটিই কাজে দেয়। মানুষ এটিকে ডেটিং ওয়েবসাইট না মেনে এটিকে একটি এন্টারটেনমেন্ট সাইট হিসেবে গ্রহণ করতে শুরু করে। কিন্তু তখনও খুব বেশি ভিডিও আপলোড হতো না। তারপর 2005 সালে ইউটিউবের নতুন ভার্সন আপলোড করা হয়, যেখানে মানুষ যে কোনো করে ভিডিও আপলোড করতে পারতেন। ভিডিও শেয়ার করার জন্য লিঙ্কও পাওয়া যেত। এমনকি তারা এটাও দেখতে পারতেন যে তারা কোন ধরনের ভিডিও দেখতে চান।
আর তারপরেই বুম, ইউটিউবে ভিডিও আপলোডকারীর সংখ্যা হাজারে পৌঁছে যায়। কিন্তু তারপরও তাদের অর্থ, কর্মচারী আর ইঞ্জিনিয়ারের দরকার ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত ইউটিউবের এই আইডিয়াগুলো বড় বড় কোম্পানিগুলো আরো আপডেট করে প্রেজেন্ট করতে শুরু করলে ইউটিউবের পক্ষে সার্ভাইভ করা অনেক কঠিন হয়ে পড়ে। ইউটিউবকে রক্ষা করতে হলে তাদের কাছে বেঁচে দেওয়ার জন্য একমাত্র উপায় ছিল। অনেক বড় বড় কোম্পানি বিটও করেন, কিন্তু তারা তিনজনই চাইছিলেন না ইউটিউবের শেষ পরিণত পেপ্যালের মতো হোক। কিন্তু তারা তিনজনই বাস্তবতা থেকে মেনে নিয়ে ইউটিউবকে $1.65 বিলিয়ন গুগলের কাছে বিক্রি করে দেন। চার্ড হালি অ্যাবোসিস্টেম নামক একটি কোম্পানি গঠন করেন স্টিভ চেনের সাথে এবং মিক্সবিট নামক একটি ভিডিও এডিটিং অ্যাপস চালু করেন, টিকটকের মতো। কিন্তু মিক্সবিট এতটা সাফল্য পায়নি। কিন্তু ইউটিউব বিক্রি করার সময় তিনি $345 বিলিয়ন পেয়েছিলেন, যা তিনি পরবর্তীতে স্পোর্টস ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ করেন, যেমন NBA বা গোল্ডেন স্টেট ওয়ারিয়র্সের আংশিক মালিক হন। স্টিভ চেন চার্ড হার্লির সাথে অ্যাবোসিস্টেম তৈরি করেন। পরে nom.com নামে একটি ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম তৈরি করেন। ইউটিউব বিক্রি করার সময় প্রায় $326 মিলিয়ন পেয়েছিলেন। জাভেদ ইউটিউব তৈরি করলেও তিনি মূলত প্রোডাক্ট অ্যাডভাইজার ছিলেন। তিনি কখনোই সক্রিয়ভাবে সিইও হিসেবে কাজ করেননি। ইউটিউব বিক্রি করার পর তিনি সাইলেন্ট ইনভেস্টর হিসেবে কাজ করতে থাকেন। ইউটিউব থেকে তুলনামূলক কম টাকা পেলেও তিনি ছিলেন মি এট দ্য জু ভিডিওর মাধ্যমে ইউটিউবের ইতিহাসে সর্বপ্রথম কন্টেন্ট ক্রিয়েটর। পরবর্তীতে এয়ারবিএনবি, রিডিটের মতো প্রতিষ্ঠানে প্রাথমিক বিনিয়োগ করলে তাকে $multi-million রিটার্ন দেয়। এই তো, এসব কিছুই জানতে পারি ইউটিউবের লিজেন্ডদের সম্পর্কে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে তো অবশ্যই ভুলবেন না, যাতে আমার পরবর্তী ভিডিওটি আপনার মিস না হয়। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।